নমস্কার, আমি আদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। শুক্রবার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে একটি সরকারি এবং বেসরকারি বাসের সংঘর্ষ। ঘটনায় জখম ৬ বাস যাত্রী। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল কর্মীরা। টোটোটি জলপাইগুড়ির, অথচ জরিমানার চালান কাটা হয়েছে শিলিগুড়ির পথে। থানায় অভিযোগ টোটো চালকের। প্রশ্ন উঠছে আরটিও দফতরের ওপর। সালে শুরু হয়েছিল পথ চলা। ৭৫তম বর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হলো জলপাইগুড়ির অন্যতম মহিলা মহাবিদ্যালয় প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে। সালটা ছিল ১৯৫০। সবে ব্রিটিশ শাসন থেকে মিলেছে মুক্তি। সেই সময় বিভাগীয় শহর ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের মহিলাদের কাছে উচ্চ শিক্ষার আলো পৌঁছে দিতে স্থাপিত হয় প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের। পরবর্তীতে পিডি উইমেন্স কলেজ নামে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে খ্যাতি। শুক্রবার সকালে সেই প্রিয় কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো বর্ষব্যাপী অনুষ্ঠানের। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রাক্তনী এবং বর্তমান ছাত্রদের সঙ্গে অধ্যাপিকা, অধ্যাপক সহ অন্যান্য কর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ৭৫তম বর্ষপূর্তির এই শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলে আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক দলের বিশেষ অংশগ্রহণের মধ্য দিয়ে। জলপাইগুড়ি নয়, সমস্ত উত্তরবঙ্গে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে যে কলেজটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কলেজের নাম হলো প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়। এই কলেজ আমাদের শহর শুধু নয়, সমস্ত উত্তরবঙ্গে এবং পশ্চিমবঙ্গের কোনো ক্ষেত্রে একটা শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে। আমি এই কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে যতটা পেরেছি কলেজকে তুলে ধরবার চেষ্টা করেছি, সহায়তা করেছি, থেকে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিছু প্রশাসনিক গাফিলতি, প্রশাসনিক অভাব আমাদের কলেজে রয়েছে, এটা ঠিকই। তা সত্ত্বেও আজকে ৭৫ বছরে পা দিয়ে এই কলেজ পশ্চিমবাংলার ক্ষেত্রে, জলপাইগুড়ির ক্ষেত্রে একটা ঐতিহ্যপূর্ণ ভূমিকাকে তুলে ধরতে পেরেছে। আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কলেজের ছাত্রীরা, অধ্যাপক, অধ্যাপিকাগণ, আমাদের পরিচালন সমিতির বিভিন্ন সদস্যগণ, আমাদের স্থানীয় পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, সবাই আমাদের সঙ্গে আছেন, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমরা সকলের সহযোগিতা নিয়ে এই কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি আমরা সকলের, বিশেষ করে শহরবাসীর সহানুভূতি, সমর্থন অর্জন করতে সক্ষম হব। হ্যাঁ, আজকে তো আমাদের ৭৫ বছর 31 অগস্ট এই কমপ্লিট হবে। তো আচ্ছা, সে কারণে আমাদের আজকে এই 3 দিন ব্যাপী যে প্রোগ্রামের আমরা অনুষ্ঠান সূচি তৈরি করেছি, তার প্রথম শুরু হচ্ছে এই প্রসেশনের মাধ্যমে। আর এটাতে আমরা গর্ববোধ করছি যে একটি জলপাইগুড়ির মতন জায়গাতে যে আমাদের এই উইমেন্স কলেজের, ঐতিহ্যবাহী উইমেন্স কলেজ, প্রসন্নদেব উইমেন্স কলেজ, তার এই ৭৫ বছর আমরা গর্বের সঙ্গে উদযাপিত করছি। আমি আশা রাখবো জলপাইগুড়িবাসী তাতে আমাদের পায়ে পা মেলাবে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে এই ৭৫ বছর নয়, আরও অনেক দূর নিয়ে যাবে এই ঐতিহ্যবাহী শহরকে। এবং আমাদের মেয়েদের জন্য এটা একটা খুবই ভালো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জলপাইগুড়িবাসীর মেয়েরা এখানে পড়ার সুযোগ পাবে এবং উন্নত থেকে উন্নততর দিকে যাবে। এই মহাবিদ্যালয়ের, মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনী ১৫৫ বছরে পা দিয়েছে জলপাইগুড়ি শহর, যেটা রাজশাহী ডিভিশনের হেডকোয়ার্টার ছিল, এখনও ডিভিশনাল হেডকোয়ার্টার। এবং ৭৫ বছরে পাওয়া দেওয়া প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়, এই দুজনের লিগাসি মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে তার ৭৫ বছরের শোভাযাত্রা। এখানে প্রধান শিক্ষিকা আছেন, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আছেন, ম্যানেজিং কমিটির সদস্যরা রয়েছে এবং সর্বোপরি প্রাক্তনী এবং ছাত্রীরা রয়েছেন।
এবং এটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শহরবাসী এই মহাবিদ্যালয়ের লিগাসি এবং ঐতিহ্যের সাথে আবার নতুন করে পরিচিত হচ্ছে। ধূপগুড়ি স্টেশন সংলগ্ন 48 নম্বর এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি ভলভো বাস এবং একটি বেসরকারি বাসের সংঘর্ষে আহত 6 জন। কোচবিহার কলকাতা দীঘাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ভলভো বাস এবং একটি বেসরকারি বাসের সংঘর্ষে আহত হলেন 6 জন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এশিয়ান হাইওয়ে 48-এ। প্রত্যক্ষদর্শীদের মতে ধূপগুড়ি বাস ডিপো থেকে জলপাইগুড়িগামী ভলভো বাসটি পেছন থেকে একটি বেসরকারি বাসকে সজোরে ধাক্কা মারে। এতে বেসরকারি বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভলভোর সামনের গ্লাস এবং হেডল্যাম্প ভেঙে যায়। ভলভোর যাত্রীরা অক্ষত থাকলেও বেসরকারি বাসের 6 জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক, ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই বাসটা আছে না, হ্যাঁ এই বাসটা আগে পরে ছিল, ওই বাসটা আগে প্যাসেঞ্জার ধরার জন্য একে ওভারটেক লাগিয়ে এই সামনে চলে যায়। আচ্ছা, এটা আপনি আহত হয়ে যাবেন। আচ্ছা, মানে কোন বাসের দোষ মনে করছেন, সরকারি বাস নাকি বেসরকারি? সরকারি বাস। আচ্ছা, পিছনে লাগা দিচ্ছে, পিছনে লাগা দিয়া পরে ওইটাকে পরে সামনে নিয়ে যাবে। তাও কতজন আহত হয়েছে এই মুহূর্তে? তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আপনি এখানকার স্থানীয়? টোটো চলে জলপাইগুড়িতে, এদিকে ফাইনের কাগজ এলো বাগডোগরা পুলিশের থেকে। থানার দ্বারস্থ হলো ই-রিকশা চালক। তবে কি আরটিও দফতরে জালিয়াতি চক্র চলছে? উঠছে প্রশ্ন। শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করতে এসে টোটোর মালিক অনিল বসাক বলেন, মোবাইলে ফাইনের একটি মেসেজ আসে বুধবার। সেটি আমার ছেলেকে দেখালে বলে বাগডোগরা শিলিগুড়ির পথে এই জরিমানার চালান কাটা হয়েছে, অথচ আমি কোনোদিন ওই পথে টোটো নিয়ে যাতায়াত করিনি, তাই আজ থানায় অভিযোগ করতে এসেছি। অপরদিকে সিপিএম এর ই-রিকশা ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন, এই ই-রিকশাটি জলপাইগুড়ি পরিবহন দপ্তর দ্বারা অনুমোদিত নির্দিষ্ট নম্বরের। জলপাইগুড়ি শহরের মধ্যেই যার চলাচল, সেক্ষেত্রে শিলিগুড়ি বাগডোগরার পথে কি করে জরিমানা হয়? আমাদের ধারণা এই নাম্বার প্লেট নকল করে ওই এলাকায় টোটো চলছে। কি হয়েছে? আমার মঙ্গলবার 26 তারিখ সন্ধ্যা 7টার সময় একটা মেসেজ আসে। মেসেজটা আমি বুঝতে পারি না, আমার ছেলেকে দেখাই বুধবারের দিন। উনি বলল, বাবা আমার এটা তো ফাইন আসছে তোমার। আমি দেখতে কোথাকার ফাইন আছে, জলপাইগুড়িটা অন্য কোথাও। বলে দেখে বাগডোগরা। আমার বাগডোগরা কোথায়? শিলিগুড়ি বাগডোগরা। আপনি কি গিয়েছিলেন সেখানে? না, সেখানে আমি যাই নাই, আমি এখানে আসছি এটা অভিযুক্ত জানানোর জন্য। বিষয়টা জানাবেন এখন? হ্যাঁ, বিষয়টা এখন জানাবো। আজকে যেটা থানায় এসেছি সেটা হচ্ছে এই অনিল বসাক, ওনার একটা ই-রিকশা রয়েছে যেটা হচ্ছে আরটিও দপ্তরের, সরকারি পরিবহন দপ্তরের নাম্বার নিয়ে সেই টোটোটা উনি চালান। ফলে তিনি সেই টোটো জলপাইগুড়িতে চালান, কিন্তু হঠাৎ করে উনার মোবাইলে একটা মেসেজ আসে যেটা হচ্ছে বাগডোগরাতে উনাকে ফাইন করা হয়েছে ই-রিকশা চালানোর জন্য, কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেছেন বা কিছু, 500 টাকা ফাইন করা হয়েছে। তো যেটা দেখা যাচ্ছে যে ছবিটা যেটা এসছে গভর্নমেন্টের যে ই পরিবহন দপ্তরের যে চালানে সেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নীল রঙের টোটো, কিন্তু নাম্বারটা একই, উনার টোটোটা লাল রঙের। নীল রঙের টোটোতে ই-রিকশাতে হচ্ছে ফাইনটা করা হয়েছে। ফলে আমাদের সন্দেহ যে হয় আরটিও দপ্তর থেকে একই নাম্বারের দুজন ব্যক্তিকে একই নাম্বার দেওয়া হয়েছে, আর নতুবা হচ্ছে উনি যেহেতু অরিজিনাল, ওনার কাছে কাগজপত্র সব আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে উনার নামে। ফলে উনি আশঙ্কা করছেন যে কেউ নকল করে বিষয়টা, যেহেতু শিলিগুড়িতে নাম্বার ছাড়া চলতে পারে না, ফলে আরটিও দপ্তরের এই নাম্বারটাকে, উনার নাম্বারটাকে নকল করে কেউ একজন সেই রিক্সাটা চালাচ্ছেন। এই দুটো বিষয় হতে পারে। তো এখন থানায় এসছি, উনাকে নিয়ে উনি টোটো চালান, ফলে এটা আশঙ্কার মধ্যে আছেন যে এই 500 টাকা ফাইন। পরবর্তী আবার এরকমও হতে পারে যে বাই চান্স দেখা গেল যে পরবর্তীকালে ওই টোটোতে কোনো আরও বড় অপরাধমূলক কাজকর্ম হলো, সেক্ষেত্রে উনি ফেঁসে যাওয়ার একটা চান্স থাকে। ফলে থানায় এসেছিলাম যে ব্যাপারটা কি আছে, এটাকে যাতে ওনারা বিষয়টা দেখেন এবং উনাকে যাতে ফাইনটা না দিতে হয় এবং পরবর্তীকালে যাতে আর কোনো তিনি বিপদে না পড়েন, এটাই জানানোর জন্য আজকে থানায় এসেছিলাম। ভাড়া নিয়ে যাওয়ার 3 দিন পর উদ্ধার হলো মৃত টোটো চালকের দেহ। জলপাইগুড়িতে নিখোঁজ টোটো চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার বেলা বাড়তে কোতোয়ালি থানার অন্তর্গত খড়িয়া অঞ্চলে জলপাইগুড়ি হলদিবাড়ির রেলপথের পাশের দেউনিয়া পাড়া ক্যানেলের ঝোপ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় মাহুত পাড়া থেকে 3 ব্যক্তিকে ভাড়া নিয়ে যায় এই টোটো চালক। এরপর থেকেই তিনি নিখোঁজ। এদিকে ঝোপ থেকে মৃতদেহ উদ্ধার করার পর তৃণমূল ই-রিক্সা ইউনিয়নের সভাপতি পুণ্যব্রত মৈত্র জানান, 28 তারিখ সকাল 10টা পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এই বিষয়ে গতকালই কোতোয়ালি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করা হয়েছে। আজ সকালে এমন খবর পেয়ে ছুটে আসি। অপরদিকে এলাকার পঞ্চায়েত উপপ্রধান ঘটনা প্রসঙ্গে বলেন, আজ সকালে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় একটি মৃতদেহ আছে বলে খবর পাই। পরবর্তীতে জানতে পারি টোটো চালক শীতল রায় 3 দিন ধরে নিখোঁজ ছিল। এই মুহূর্তে পুলিশ এসেছে, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। আজকে তো আপনি উপপ্রধান হিসেবে এসেছেন এখানে, তো কি দেখলেন? এখানে আমাদের কাছে একটু খবর গেল যে এখানে একটি লাশ পাওয়া গেছে, কালভার্টের নিচে কচুরিপানা দিয়ে ঢাকা আছে। প্রথমে তো জানতে পারিনি, পরে জানলাম যে 3 দিন থেকে নিখোঁজ আছে এক ব্যক্তি, টোটো চালায়, শীতল রায়, মাউতপাড়া বাড়ি, গোসলার ওদিকে। থানায় মিসিং ডায়েরি করেছিল, থানা থেকেও পুলিশ প্রশাসন এসছে, ওদের টোটো ইউনিয়নের সেক্রেটারিও এখানে এসছে, ডাকুদা। কি মনে হয় এটা কি কারণ হতে পারে? এটা পুরোপুরি মার্ডার, কারণ লাশটাকে মেরে কচুরিপানা দিয়ে ঢাকা আছে। পুরোটাই মার্ডার মনে হয়? মার্ডার মনে হচ্ছে আর কি। শোনা যাচ্ছে যে যাত্রী কেউ নাকি ছিল, সেই যাত্রী। হ্যাঁ, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল 2 জন যাত্রী টোটোতে উঠছে। তারপরে তো বিষয়টি প্রশাসনের তদন্তের। কতদিন পর পাওয়া গেল? 3 দিন পর। 3 দিন। ডেঙ্গু সার্ভে করতে গিয়ে কর্মীদের হেনস্থা, উঠল গায়ে হাত তোলার অভিযোগ। শিলিগুড়ি পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকায় ডেঙ্গু সার্ভে করতে গিয়ে বিপাকে পড়লেন পুরকর্মীরা। জানা গিয়েছে, বুধবার একটি বাড়িতে সার্ভে করতে গিয়ে ডেঙ্গুর লার্ভা চোখে পড়ে কর্মীদের। এরপর ফের ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা সার্ভে করতে যাওয়া মহিলা কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করে বলে অভিযোগ ওঠে। কর্মীদের অভিযোগ, বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয়। সার্ভে কর্মীরা জানান, প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হন। তবে এবারের ঘটনা সীমা ছাড়িয়ে গেছে। তারা ইতিমধ্যেই জানিয়েছেন, বিষয়টি 4 নম্বর ব্যুরো অফিসে রিপোর্ট করা হবে এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপর থেকে প্লাস্টিকে বেঁধে নোংরাটা উপর থেকে ফেলে দেয় যাতে ওদের গায়ে পড়ে, জিনিসটা ওদের গায়ে পড়ে। কোনোদিন এরকমও হয়েছে, আমাদের নির্মল বন্ধুর গায়ে একদিন এঠো জল অবধি ফেলে দিয়েছে। আমি এই ওয়ার্ডের তুলুবালা ভৌমিক মালিকিনীর নাম, আর ওনার ছেলেরা প্লাস উনি বেড়ায়নি, কিন্তু আমার সাথে দেখা হয়নি। কালকে উনিও ছিল, কালকে উনিও আমাদের সাথে একদম যাচ্ছাতাই ভাষায় কথা বলছে। উনি বয়স্ক মানুষ, ওনার সাথে আমরা যথেষ্ট দিদা ঠাকুমা বলে কথা বলার চেষ্টা করছি, কোনোভাবেই পারি নাই ওনার সাথে, ওনাকে বোঝাতেও পারি নাই, কোনোভাবে কোনো কিছু করতে পারি না। ইভেন ওনার ছেলেরা আজকে আমাদের সাথে নাম ড্রেনে নামে ড্রেন পরিষ্কার করে, আমরা তো ড্রেন পরিষ্কার করার কাজ করি না, আমরা তো ডেঙ্গুর সার্ভে করি। আমরা কর্পোরেশন থেকে আসছি, কর্পোরেশন হয়ে আমরা এখানে কাজ করতে এসেছি। তো অতএব আমরা যে এতগুলো মহিলা মিলে এখানে কাজ করি, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা ডেঙ্গুর সার্ভে করতে এসেছি। অতএব আমরা এখন চাচ্ছি যে আমাদের নিরাপত্তার একটা ব্যবস্থা নেওয়া হোক। আমরা যে এতগুলো বাড়িতে যাচ্ছি, আমাদের তো একটা নিরাপত্তার দরকার। না, এই রিসেন্ট 2 সপ্তাহ আগে ঘোষণাশ্রমের গলিতে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে এখন শুনতে পারলাম ওনার সাথে কালকে সেম একটা বাড়িতে এরকম ঘটনা হয়েছে। হয়তো এতটা বেশি হয়নি, হালকার উপর দিয়ে হয়েছে, কিন্তু এরকম হতেই থাকে, এরকম ব্যবহার করে থাকে, অনেকেই করে এই ব্যবহারটা। হয়তো আমরা এড়িয়ে যাই, সবসময় পাত্তা দিই না, এতটা বাড়াবাড়ি যতক্ষণ না হয় আমরা তো অতটা গায়ে লাগাই না। আমরা চেষ্টা করি মিটাই নেওয়ার। প্রথমে আমাদের ওয়ার্কাররা চেষ্টা করে, তারপর আমাদের সুপারভাইজাররা, তারপর আমাদের বড় অফিসাররা। আমরা ওনারা হচ্ছে এই বাড়িতে সার্ভে করে, ঠিক আছে? তো ওনারা কালকে সার্ভে করতে আসছিল, তো ওদের সাথে আগের সপ্তাহেও আসছিল সার্ভে করতে। অকথ্য ভাষায় গালাগালি করা হয়, গায়ে হাত দিয়ে ওনাকে গেট থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তো কালকেও যখন এসেছিল, কালকেও সেম করছে। না, আমি বলি রুলসটা বলি। তো প্রথমে ওরা এসেছিল, ওদের সাথে খারাপ ব্যবহার করেছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমাকে জানিয়েছে ব্যাপারটা। আমাকে জানানোর পরে আমরা কালকে 3 জন সুপারভাইজার আমরা কালকে আসলাম, যে হয়তো ওরাও কোনো ভুল করতেও পারে,
তা আমরা এসে জিজ্ঞাসা করলাম, সেম আমাদের সাথে সেম ব্যবহার, একদম অখাদ্য ভাষায় গালিগালাজ, আমাদেরও ধাক্কা দিয়ে বাইর থেকে একদম এগিয়ে এসে বের করে দিল। আরও উল্টা পাল্টা দুই তুকারি আজে বাজে, কাউকে ছাড়েনি, আমাদের কাউন্সিলরকেও ছাড়েনি, আমাদের মমতাদির লোক আমরা, এই সেই হেন তেন যাচ্ছা তাই ভাষায় গালিগালাজ, উল্টা পাল্টা বাজে বাজে কথা বললো যে আপনাদের এই কোম্পানি থেকে আসছেন তো, এই কোম্পানিতে গিয়ে কথা বলবেন, এই কোম্পানিতে গিয়ে দেখান, আমাদের বাড়িতে আপনাদের আসার দরকার নেই, আমরা কোনো কর্পোরেশনকে চিনি না, আমরা কোনো কর্পোরেশনকে জানি না, আমরা কোনো কর্পোরেশনে থাকি না, এটা আমাদের প্রাইভেট প্রপার্টি, এরকম উল্টাপাল্টা বললো। যাই হোক, তারপরে আমরা আমাদের বড় অফিসে জানালাম, আমাদের স্যার আজকে এসেছিল, আচ্ছা সেম ব্যবহার আজকেও স্যারদের সামনেও তাই। আজকে তো আমাদেরকে মেরেই দিত, আজকে স্যার ছিল জন্য একমাত্র আমাদের গায়ে হাতটা পড়েনি, তাহলে একদম এসেছিল, সেই কারণে আমার গায়ে হাতের চটটা হয়তো আমার গায়ে পড়লো না, মানে এতখানি এসে একদম হাত তুলছে, তখনই স্যার এসে দাঁড়ালো, স্যার সরিয়ে নিচ্ছে জন্য হাতটা দেয়নি। এই বাড়ির প্রত্যেকটা মানুষই এরকম মানুষই গালিগালাজ করতে, মহিলাও তার হাজবেন্ডও আবার আমাদের গায়ে হাত দিয়ে আই কার্ড দেখছে, আমাদের গায়ে হাত দিয়ে আই কার্ড দেখার রাইট কারো আছে? কোনো পুরুষ মানুষের রাইট কি আছে? ওরা এখানে গায়ে এভাবে হাত দিয়ে দেখা যাচ্ছে যে আমরা কোথা থেকে এসেছি, আই কার্ড চেক করছে, এটা কি ধরনের ব্যবহার? আর আমরা বড় অফিসের আন্ডারে কাজ করতেছি, আমাদের যদি একটা নিরাপত্তাই না দেয়, লার্ভা পাওয়া গেছে, এখনো জল জমানো আছে উপরে, এখানে স্ক্র্যাপ জমানো আছে। ডুয়ার্সের চা বাগানের শ্রমিকের বাড়ির কুয়োয় পড়ে গেল চিতাবাঘ, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইংডং চা বাগানের টুন্ডু লাইন এলাকায় এক শ্রমিকের বাড়ির কুয়োয় পড়ে গেল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টুন্ডু লাইন এলাকার শ্রমিক সুকনাথ গোয়ালার বাড়ির কুয়োয় এদিন আচমকাই পড়ে যায় ওই চিতাবাঘটি। প্রথমে বাড়ির লোকজন কুয়োর ভেতরে বাঘকে ছোটাছুটি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই খবর চাউর হতেই কৌতূহলী মানুষজন ভিড় জমায় এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীরা এবং মেটেলি থানার পুলিশ। খবর লেখার সময় পর্যন্ত বনকর্মীরা চিতাবাঘটিকে কুয়ো থেকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। অশোক লাইন ইন্ডিয়ান টি গার্ডেন অশোক লাইনে একটা লেপার্ড কাফি বড় আছে, একটা মুরগির উপরে কুয়া উপরে একটা বাঁশের মধ্যে থাকতো, আর ওইটাকে খাওয়ার জন্য আমি শুনলাম আর কি, ওটাকে খাওয়ার জন্য একবার লাফাইছে, সাইডে একটা কুয়া ছিল, কুয়া ভিতরে ঢুকে গেছে। ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুরের রাজবাড়ির দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে জোর কদমে। হাতে আর মাত্র কয়েকদিন দুর্গাপূজার, আর জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপূজা এবার 516তম বছরে পদার্পণ করলো। এখন চলছে সেই দুর্গা মূর্তি গড়ার কাজ। পোয়ালের কাজ শেষ করে চলছে এখন মাটির তৈরির কাজ। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপূজা দেখতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। থাকে না কোনো আড়ম্বর, কিন্তু অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পূজা অনুষ্ঠিত হয়, যার একটি আলাদাই ঐতিহ্য রয়েছে। আর এই ঐতিহ্যকে বজায় রেখেই প্রতি বছর এখানে পূজা হয়ে থাকে। এবারও সেই দুর্গা প্রতিমা গড়ার কাজ চলছে। কাজ কত দূর আপনাদের, এবার কততম বছরে? জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গাপূজা অতি প্রাচীন পুজো, উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন পুজো। এই বছর হচ্ছে 516তম বর্ষ। আর আমাদের এই দুর্গা হচ্ছে কালিকা পুরাণ মতে পুজো হয়। এই মা এখানকার কনক দুর্গা রূপেই পূজিত হন। এখানে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন নন্দোৎসব। সেই নন্দোৎসবের দিন আমাদের কাঠাম পুজো হয় এবং কাদা খেলা হয়। সেই কাদা খেলার মাটিটা দিয়েই পাল যখন মাটি লাগায় তখন ওই মাটি মিশিয়েই মায়ের গায়ে লাগানো হয়। এবং আমাদের এখানে দেবী হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ। এখানে যেমন সিংহ থাকে সেরকম থাকে বাঘ, থাকে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মহামায়া এবং চণ্ডীরও মূর্তি থাকেন। সবার আলাদা আলাদা পুজো হন। আর আমাদের এই মাটির কাজ মানে পোয়ালের কাজ শেষ, মাটির কাজ শুরু হয়ে গেছে। বাড়িতে কোথা থেকে এসেছেন মূলত? আমার বাড়ি তো অ্যাকচুয়ালি নৈহাটি। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা কাজে এসেছি, প্লাস এটাও দর্শন করতে গেলাম। এসে কেমন দেখলেন? কাজটা পুজোর আমেজ চলে এসেছে। একদম খুবই ভালো লাগলো। তারপরে আপনি যখন কথা বলছিলেন আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম কথাগুলো, তো ওটা সত্যি মানে অনেক কিছু জানা গেল আর যে এই মাটি দিয়ে কীভাবে প্রতিমা গড়া হচ্ছে, এগুলো তো সত্যি একটু জানবার বিষয়। এবং আমাদের দেখুন, আমাদের পুরনো কালচার তো আস্তে আস্তে চলে যাচ্ছে, তো এগুলোতে এলে খুব ভালো লাগে। কেমন লাগলো দেখে এখানে এসে? খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ওইদিকেও দিঘির ওইদিকেও গেছিলাম, তারপরে এইদিকেও এলাম, তো খুবই ভালো লাগে। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ সরকার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল প্রয়াণ দিবস পালিত হলো জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 49তম প্রয়াণ দিবস। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হয় দিনটি। এদিন রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নজরুল গীতি, আবৃত্তি, কবির জীবন কাহিনী নিয়ে আলোচনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল, জেলা তথ্য এবং সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। জেলা তথ্য এবং সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হলো নজরুল গীতি, কবির চিন্তাধারা, আলোচনা ইত্যাদির সমন্বয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভাগীয় নির্দেশানুসারে আজ নজরুল প্রয়াণ দিবস উদযাপিত হচ্ছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি এর ব্যবস্থাপনা এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এটি হচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে। আজ আমাদের মূল লক্ষ্য সেটাই হচ্ছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের যে জয়গান, তার জীবনের যে গাথা, তাকে আজ আমরা স্মরণ করব এবং নজরুল প্রতিকৃতিতে মাল্যদান, নজরুল সঙ্গীত পরিবেশন, এছাড়াও আবৃত্তি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের সমন্বয়ে আজ আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। প্রবল বৃষ্টিতে বাড়ির ওপর ভেঙে পড়ল দেওয়াল, আর সেই দেওয়ালে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হলো একটি টোটো। গুরুতর আহত একটি গবাদি পশু। শুক্রবার সকাল 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত চতুরাগজ এলাকায়। তবে ভাগ্যের জেরে প্রাণে রক্ষা পেয়েছে বাড়ির সদস্যরা। রাতভর প্রবল বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যাওয়ায় দেওয়ালটি ভেঙে পড়েছে বলে মত অনেকের। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফুলবাড়ির যে চতুরাগজ রয়েছে সেই জায়গায় তখন কিভাবে ভেঙে পড়লো এই দেওয়ালটা? এই তো 8:30টার দিকে মনে করো ভেঙে পড়ছে। আমি আর আমার মেয়ে ছিলাম এখানে, 5 মিনিট আগেই মনে করো ভিতরে ঢুকছি। 5 মিনিটও হয় না, মনে 2 মিনিট হবে। ভিতরে গেছি, দেখি গুড়মুড়ি একটা শব্দ হয়ে গেল। পরে দৌড়ে এসে দেখি এখানে আমার বাছুর আছে, তারপরে আমার টোটো আছে, সব টোটোর উপরে পড়ছে। আমার গোমাতাটা পাঁচিলের নিচে পড়ছে, টাইনা বের করছি। চিল্লাচিল্লি করাতে সব লোকজন জড়ো হয়েছে। সব লোকজন এসে আমার গরুটাকে বের করছে। আমার টোটোটা তো পড়ে গেছে, এখনো ঘরের উপরে পড়ছে। ঘরের টিন আমার ভেঙে গেছে। টোটোটা সম্পূর্ণ ভেঙে গেছে? হ্যাঁ, টোটোটা তো সম্পূর্ণ ভেঙে গেছে। মানে ভাগ্যের জেরেই ভাগ্যের জোরে আমি আর আমার মেয়ে বেঁচে গেছি 2 মিনিটের জন্য। এটা কি সকালবেলায় ঘটনা? হ্যাঁ, সকালে 8:30টার দিকে। বৃষ্টির জন্যই ভাঙছে নাকি দেওয়ালটা? বৃষ্টির জন্য ভাঙছে কি, ওয়ালই তো একদম নরম হয়ে গেছে। ওয়ালের মধ্যে কিচ্ছু নাই। আপনার নাম কি? আমার নাম কাঞ্চন সাহা। আপনার স্বামীর নাম? প্রকাশ সাহা। এটা কোন জায়গা? এটা হলো হরিপুর চুত্রাগঞ্জ। বিভিন্ন দাবি দাবা নিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান গ্রুপ ডির কর্মীদের। পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রাজ্য সরকারি কর্মচারী, যা মূলত কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত। আজ জেলা শাসক দপ্তরে তাদের 10 দফার দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মূল দাবি রয়েছে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, এছাড়াও 7ম বেতন কমিশন গঠন, যে সমস্ত কর্মচারীরা কোয়ার্টারে থাকে তাদের কোয়ার্টারের পরিস্থিতি ঠিক করা,
জেলার বাইরের নার্সিংহোমে হেলথ স্কিমের আওতায় আনা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রুপ ডি সরকারি কর্মচারীরা এদিনের এই স্মারকলিপি প্রদান করে। আমাদের গ্রুপ ডি কর্মচারী পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতি, যেটা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সমিতি, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এডিএমের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের 10 দফা দাবি ছিল। তার মধ্যে একদিকে যেমন ছিল আমাদের বকেয়া মহার্ঘ ভাতা এবং সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও 25% মহার্ঘ ভাতা এখনও দেওয়া হয়নি, যেটি অতি শীঘ্র দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের 37% মহার্ঘ ভাতা বাকি রয়েছে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, সেই দাবি আমরা জানিয়েছি। আমাদের সপ্তম বেতন কমিশন গঠন করার দাবি আমরা জানিয়েছি এবং বিভিন্ন জেলার দাবি ছিল, যেমন একটিমাত্র নার্সিংহোম হেলথ স্কিমের সুবিধা পায়। আমরা চেয়েছি জেলার অন্যান্য নার্সিংহোমগুলো যেন হেলথ স্কিমের সুবিধাগুলো পায়, এসব ছিল। এবং বিভিন্ন জায়গায় কর্মচারীদের দেখা গেছে কোয়ার্টারের অবস্থা খারাপ, স্বাস্থ্য শাখা সহ অন্যান্য জায়গায় কর্মচারীদের এক্সট্রা ডিউটি করে, কিন্তু তারা কোনো সিসিএল পাচ্ছে না, এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছে না। এই বিষয়গুলোতে যাতে তাদের এই সমস্যাগুলো সমাধান হয়, সব বিভিন্ন দাবি দাবা আমরা জানি। আমার পরিচয়, আমার নাম আর্য মিশ্র, জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী। জলপাইগুড়িতে সিডব্লিউসি চেয়ারম্যানের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। আইনজীবী রঞ্জিত বর্মনকে উদ্দেশ্য করে সিডব্লিউসি চেয়ারম্যানের অশালীন মন্তব্যের প্রতিবাদে শুক্রবার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শহরে। সামাজিক ন্যায় এবং স্বাধিকার মঞ্চের আহ্বানে আয়োজিত এই মিছিলে শহরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছাড়াও একাধিক সংগঠন যোগদান করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সমাজপাড়ায় পৌঁছায়। সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, সিডব্লিউসির মতো শিশুদের সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন পদাধিকারীর মুখ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং নিন্দনীয়। তারা আরও জানান, একজন আইনজীবীকে নিয়ে এভাবে প্রকাশ্যে অশালীন মন্তব্যের মাধ্যমে আইনের মর্যাদা এবং সমাজের নৈতিকতাকে অপমান করা হয়েছে। আমি নমস্কার সমাজ সংস্থার জেলা কমিটির প্রেসিডেন্ট। আজকের যে বিক্ষোভ মিছিল, তার কারণ জলপাইগুড়ির আইনজীবী রঞ্জিত বর্মন রাজবংশী হওয়ার অপরাধে জলপাইগুড়ি সিডব্লিউসির চেয়ারম্যান মুন্না মুখোপাধ্যায় যে জাতি বিদ্বেষপূর্ণ উক্তি করেছেন, তার প্রতিবাদ। রাজবংশী জনগোষ্ঠী কটূক্তি করার পরিপ্রেক্ষিতে মানে জলপাইগুড়ি পিছিয়ে বর্গের 85% মানুষ এক হয়ে তার প্রতিবাদ করছে। সেই বহু ক্ষমতা প্রদর্শন করার ক্ষেত্রে মান্নাবাবু জানেনই না যে তার মা পিতামাতা পদার্পণের পূর্বে 1909 সালে মনীষী পঞ্চানন বর্মা সহ 1 ডজনের বেশি আইনজীবী রাজবংশী জনগোষ্ঠীর ছিল। শুধু রাজবংশী নয়, মুসলিম এবং নমশূদ্র প্রত্যেক সম্প্রদায়েরই আইনজীবীরা এখানে ছিলেন। কিন্তু মান্নাবাবু নিজের জাতটামি মানে, তিনি যেহেতু পুরোহিততন্ত্রে বিশ্বাসী, তিনি নিজেকে জাতিশ্রেষ্ঠ বলে মনে করেন। সেই পরিপ্রেক্ষিতেই তিনি বর্মন সাহেবকে এইভাবে অপমান করার চেষ্টা করেছেন যে বর্মনরা আবার কি করে আইনজীবী হয়। চলতি মাসের 26 তারিখে মহাবীর স্থান থেকে একটি দোকানের বেশ কিছু সামগ্রী চুরি যায়। সেই 26 তারিখেই দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ চুরি যাওয়া সামগ্রী সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম জানা গেছে গোপাল মণ্ডল। ধৃত ব্যক্তি শিলিগুড়ি সুভাষপল্লী লিচু বাগানের বাসিন্দা বলে জানা গেছে। ধৃত ব্যক্তি শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড সংলগ্ন ভিআইপি রোডের সামনে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। যে দোকানে বিক্রি করতে এসেছিল সেই দোকান থেকেই পুলিশে খবর দেওয়া হয়। জানা যায় অভিযুক্ত চুরির জিনিস নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সাথে সাথে সেখানে পৌঁছে অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম তমসুত্তর। আজ সকালেই এই ছেলেটা ঘোরাঘুরি করছিল, তাই হঠাৎ পুলিশ এসে সত্য ধরলো। তাই দেখা গেল ব্যাগ থেকে সুপারি টুপারি সব দোকান থেকে চুরি করা মাল নিয়ে এসে বেচতে যাচ্ছিল। তখন স্যাররা বললো চুরির মাল হতে পারে, সেগুলো বের করে সব পরিবেশন করলো। করার পর ওকে জানতে পারলাম যে এখানকার বাসিন্দা না, অন্য জায়গার বাসিন্দা। কি লিচু পাখিটা কি বলে জায়গার না। তাই আমরা পুলিশের এই কাজ দেখে খুব খুশি লাগলো যে অনেকদিন পরে এই জিনিসটা পাওয়া গেল। ঠিক আছে, ধন্যবাদ। কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে? কি বলবেন? পুলিশের ভূমিকা দেখে ভালো, এতদিন পরে মালটা পত্র পেলো,
যেখানে মালই পাওয়া যায় না সেখানে মালটা তো পেলো, যে দোকানদারের মালটা চুরি হয়েছিল সেই দোকান তো মালটা পাবে কমসে কম। এটাই আমরা পুলিশের কাছে হ্যাপি পেলাম, জিনিসটা পাওয়া গেল। এই দক্ষিণ ভারত থেকে জোড়াপানি ব্রিজ। ট্রেন লাইনে হাতির দল, এই কারণে প্রায় ট্রেন লাইনে আটকে রাখা হলো ট্রেন। আজ রাত প্রায় 2:10 1916 ডাউন কবিগুরু এক্সপ্রেস চালানোর সময় লোকো পাইলট শ্রী পি কুমার এবং সহকারী লোকো পাইলট কে মণ্ডল লক্ষ্য করেন যে নাগরাকাটা চালসা স্টেশনের মধ্যে একটি বুনো হাতি এবং তার শাবক রেল লাইনের ওপর দিয়ে চলছে। তারা তৎক্ষণাৎ সতর্কতার সঙ্গে ট্রেন নিয়ন্ত্রণে আনেন এবং যাতে কোনো অঘটন না ঘটে সেই কারণে প্রায় 23 মিনিট ট্রেনটিকে আটকে রাখা হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঘিস নদী থেকে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। মালব্লকের ঘিস নদী সংলগ্ন এলাকা থেকে গতকাল উদ্ধার হয় একটি মর্টার শেল। এর ফলে ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়ায়। ঘিস নদীর কিছুটা দূরে বালির মধ্যে মর্টার শেলটি দেখতে পান নদীতে কাজ করা শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন মাল থানায়। পুলিশ এসে এলাকা ঘিরে রাখে। সাধারণ মানুষকে ওই মর্টার শেলের আশেপাশে যেতে মানা করা হয়। সেনাবাহিনীকে খবর দেওয়া হলে আজ সেনাবাহিনীর একটি দল এসে মর্টার শেলটিকে নির্জন স্থানে নদীর মধ্যে নিয়ে গিয়ে ব্লাস্ট করিয়ে নিষ্ক্রিয় করে, আর এতে স্বস্তি ফেরে গ্রামে। গত 1 বছর এই নদী থেকে প্রায় 12টি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য, এই নিয়ে 10-11 বার মর্টার শেল পাওয়া গেল ঘিস নদীতে। এর আগে বারবার সেনাকর্মীরা এসে নিষ্ক্রিয় করেছিল। তবে কোথা থেকে আসছে এই বিস্ফোরক মর্টার শেল, সেই প্রশ্নই উঠছে। অনেকেই বলছেন 2022 সালে তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে উত্তর সিকিমের সেনাবাহিনীর শিবিরের খানিকটা অংশ ভেসে গিয়েছিল। তার সাথে গোলা বারুদ ভেসে যায়। পরবর্তীকালে সেনাবাহিনীর জওয়ানরা কিছু এলাকা থেকে এই মর্টার শেলগুলি উদ্ধার করে। অনুমান করা হচ্ছে পরিত্যক্ত এই শেলগুলো তার অংশ হতে পারে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 107.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার 48 নম্বর এশিয়ান হাইওয়েতে একটি সরকারি এবং বেসরকারি বাসের সংঘর্ষ। ঘটনায় জখম 6 বাস যাত্রী। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল কর্মীরা। টোটোটি জলপাইগুড়ির, অথচ জরিমানার চালান কাটা হয়েছে শিলিগুড়ির পথে। থানায় অভিযোগ টোটো চালকের। প্রশ্ন উঠছে আরটিও দফতরের ওপর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।